সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। মিস্টার ইলিয়াস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনার আগে চলুন দেখে এসে আজকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলো। তেলের জন্য লাইন, পণ্য সরবরাহ নিয়েও দুশ্চিন্তা, জ্বালানি তেল। আরেকটি শিরোনাম, নিশানায় ইরানের তেল স্থাপনা, দফায় দফায় হামলা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। ভারতেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি। আমার দেশের শিরোনাম, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার। আরেকটি শিরোনাম, হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেপ্তার। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার, সহযোগী আলমগীর সহ দেশে প্রবেশের চেষ্টার সময় বনগাঁও থেকে ধরা পড়েন। আরেকটি শিরোনাম, তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, বাড়ছে সংকট, ইরানের তেল ডিপোতে ইসরায়েলের তেল শোধনাগারে হামলা। সমকাল, দুপক্ষের হামলার লক্ষ্য এখন স্পর্শকাতর অবকাঠামো। আরেকটি শিরোনাম, মক্কা মদিনা আটকা ৩৫০০ বাংলাদেশি। যুগান্তরের শিরোনাম, পুরো ইসরায়েলে ধ্বংসের ক্ষত, তেহরানের সড়ক যেন আগুনের নদী। আরেকটি শিরোনাম, ভারতে গ্রেপ্তার শুটার ফয়সাল, চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা। এবার জানাচ্ছে মানবজমিনের শিরোনাম, হাদি হত্যার প্রধান আসামি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার। আরেকটি শিরোনাম, পাম্পে দীর্ঘ সারি, ভোগান্তি চরমে। কালের কণ্ঠের শিরোনাম, তেহরানে আগুনের নদী, মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ। অন্য একটি শিরোনাম, পেট্রোল অকটেনের বড় অংশ দেশেই উৎপাদন, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক। কালবেলা, অতি আবশ্যক তালিকায় অকারণে ওষুধের নাম ১১৭ থেকে বাড়িয়ে ২৯৬টি। আরেকটি শিরোনাম, ৬ মাস ধরে তীব্র যুদ্ধ চালাতে সক্ষম ইরান। দৈনিক ইনকিলাবের শিরোনাম, দেশে জ্বালানি সংকটেই নতুন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা। আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানাচ্ছি, তেলের আগুনে পুড়ছে তেহরান, দীর্ঘ হচ্ছে যুদ্ধ, পাল্টা জবাব ইরানের, আতঙ্কে শেয়ার বাজারে ধস। দেশ রূপান্তর, বিকল্প চিন্তায় বিএনপি, সংসদ অধিবেশন কিভাবে শুরু হবে, ইউরেনিয়াম দখলে ইরানে হবে কমান্ড অভিযান। নয়া দিগন্তের শিরোনাম, পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে তেহরান, উত্তাল মধ্যপ্রাচ্য, তেল স্থাপনা হামলা, হরমুজ প্রণালীতে উত্তেজনা। অন্য একটি শিরোনাম, সমৃদ্ধ অর্জনে নারীর নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির। বণিক বার্তা, ৪ বছরে ১,৫২,০০০ কোটি টাকার নিট মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে আসেনি, বেসরকারি খাতকে দুর্বল করছে মুদ্রানীতি। আর একটি শিরোনাম, মূল্যস্ফীতি আবারও ৯% ছাড়ালো ১০ মাসে সর্বোচ্চ। দ্য ডেইলি স্টারের শিরোনাম, ইরান পিক্স নিউ লিডার অ্যাজ ওয়ার এসকেলেটস। আর একটি শিরোনাম, ক্রাইসিস এক্সপোজেস ফ্রাজাইল এনার্জি সিকিউরিটি। নিউ এজের শিরোনাম, country faces energy impact of Gulf conflict. আর একটি শিরোনাম, BBS records 10 months high inflation. সর্বশেষ ডেইলি অবজারভারের শিরোনাম জানাচ্ছি, questions swirl around Dr. Yunus, his interim government, power, corruption, controversy, allegations. ইলিয়াস খান, মোটামুটি সবগুলো পত্রিকার শিরোনাম পড়লাম। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যুদ্ধ আর হাদির হত্যাকারী যিনি বলা হচ্ছে, হাদির হত্যাকারীকে গ্রেপ্তার এবং ইরান যুদ্ধের বিষয়টি নিয়ে সবগুলো হেডলাইন করা হচ্ছে সবগুলো পত্রিকা। তার পাশাপাশি আছে যে তেলের জন্য দীর্ঘ লাইন আমরা স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি এবং এ নিয়ে এক ধরনের দুশ্চিন্তা রয়েছে। কিছু কিছু জায়গায় ছোটোখাটো বৎসে হচ্ছে মারামারির ঘটনাও ঘটছে জ্বালানি তেল নিয়ে, কিন্তু সরকারের পক্ষ থেকে আবার বলা হচ্ছে জ্বালানি তেলের স্বাভাবিক মজুদ রয়েছে, যেগুলো ইনকিলাব এবং কালের কণ্ঠসহ অন্যান্য পত্রিকায় শিরোনাম করেছে। আমার কথা হচ্ছে যে জ্বালানি নিয়ে এত তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু এটা কি কর্তৃপক্ষের নানা ধরনের বক্তব্যের কারণে এটা হলো কিনা? কর্তৃপক্ষ তো নানা ধরনের বক্তব্য দেয়নি, আগে থেকেই বলে আসছে যে আগেই রেশনিং করার কথা, তারপরে বলা হচ্ছে 2 মাস চলবে, করতেই হবে। কারণ ধরুন ইরানের সঙ্গে যে দুটি দেশ যুদ্ধে লিপ্ত, ইরান হচ্ছে যে তেল যে মধ্যপ্রাচ্য থেকে যে তেল আসে বা বিভিন্ন দেশে যায়, এবং তেল তো
দামও বেড়েছে। একটু আগে আমি আপনার স্টুডিও ঢোকার আগে আমি দেখলাম যে $100 হয়ে গেছে। আমরা কিন্তু কালকেও এবং সেটা দেখেছি, $150 হতে পারে। কালকেও কিন্তু আমরা দেখেছি $70 ব্যারেল প্রতি দাম। এই কারণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি দেখেছেন নিশ্চয়ই একজন 10,000 লিটার তেল মজুত করেছিল। হ্যাঁ, না, সংকটটা তাহলে তো কৃত্রিম বলা যায়, বা যারা কৃত্রিম না, কিছু বাস্তবতাও আছে। বাট এই বাস্তবতা আমরা যদি সবাই এরকম আগে নিয়ে তেল বা সব প্রিজার্ভ করতে চাই, তাহলে তো সংকট সৃষ্টি হবে। কারণ একটু আগে আপনি পড়েছেন, আমরা জানি পেট্রোল কিন্তু আমদানি করতে হয় না, এখানে ইয়ে হয়, এবং অকটেনও খুব সামান্য আমদানি করতে হয়, আর ডিজেলটা আমদানি করতে হয়। ডিজেলটা আমদানি করতে সেই ব্যবস্থা কিন্তু আছে। ভারতের সঙ্গে কাল কথা বলেছেন, আরও অন্য অন্য যে যারা আছে। এবং হরমুজ প্রণালী তো মূল ভয়। হরমুজ প্রণালী থেকে আমরা জানি যে সারা বিশ্বের 20% তেল চলাচল করে। বাট হরমুজ প্রণালীতে কিন্তু ইরান বলেছে যে সব দেশের জাহাজ কিছু বন্ধ করে দেওয়া হবে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজ যাতে না চলতে পারে সেটি তারা বলেছে। তো এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাট আতঙ্কটা হয়েই থাকে মানুষের মধ্যে। সরি, শুনেছে যে, কারণ আমরা তো সারাদিন সকল ধরনের গণমাধ্যমে কিন্তু একটি খবরই শুধু এখন পাই, ইরান সহ এবং পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ চলছে। আজকে যে হেডলাইন দেখলাম, সব পত্রিকাই করেছে মোটামুটি, যে কি বলে যে স্বর্গের পাশে আগুনের নদী। আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিও। তেহরানের যে তেলের স্থাপনাগুলো আছে সেটাকে লক্ষ্য করে এখন আক্রমণ, এই আতঙ্ক সৃষ্টি করেন। বাট আমি যারা এটি করছেন, যারা তেল মজুদের চেষ্টা করছেন, মজুদ না ঠিক, প্রয়োজনটাই অনেকে পাচ্ছেন না বলছেন। যারা বিশেষ করে যারা রাইডার, তাদেরকে বলা হচ্ছে 2 লিটার তেল প্রতিদিন তারা পাবেন এখন এই মুহূর্তে। তো 2 লিটার দিয়ে তিনি তো চলতে পারবেন না, তিনি আয় করতে, নানা সংকট সৃষ্টি হবে। না, বিষয়টা কি এরকম যে সবাই আসলে এই যে আতঙ্ককে ভর করে একসাথে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন, বা সেটাই তো আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, বা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরও চোখে পড়েছে যে বিশাল লাইন সবগুলো ফুয়েল স্টেশনের সামনে। নর্মালি তো আমরা এ ধরনের কি বলে যে এ ধরনের দৃশ্য তো আমরা দেখি না, বাট আমরা কিন্তু গত কদিন ধরেই, বেশি না 3-4 দিন হবে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখছি। এবং তেলের যে দাম বা সেটা তো বাস্তবতা, সবাই চায় একটু কম দামে যদি আগে আমি পাই, কিনে রাখি। এই প্রবণতা মানুষের মধ্যে আছে, শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী। এটা ঠেকানোর উপায় কি? সরকার দেখলাম একটা উদ্যোগ নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। না, এটা ঠেকাতে পারবে না, কেউ পারবে না ঠেকাতে, এটা সরকার পারবে না। সরকার সেই চেষ্টা না করা উচিত। যারা তেল নিতে যাচ্ছেন তারা তো বাস্তবতা দেখছেন, অনেক সময় তেল শেষ হয়ে যাচ্ছে, ধরুন 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, যখন একদম কি বলে যে সে ঢুকলো পাম্পে, তখন দেখলো তেল নাই, বা তার যে প্রত্যাশা যতটুকু তেল সেটি পাচ্ছে না। বাস্তবতা দেখছেনই। বাট সরকারকে একটি জিনিস করতে হবে, এই সুযোগে বেশি মুনাফা করার জন্য কোনো পেট্রোল পাম্প মালিক যেন চেষ্টা না করে, সেই চেষ্টাটা কিন্তু সরকারকে করতে হবে। কারণ তাহলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হবে। আর এমনি যারা লাইন আছে, কষ্ট হচ্ছে, সময় যাচ্ছে, এটা তো বাস্তবতা, এটি মেনে নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে এর পাশাপাশি ভোজ্য তেলের দাম কিন্তু এক শ্রেণীর ব্যবসায় বাড়িয়ে দিয়েছে। আমি নিজেও দোকানে গিয়ে দেখেছি যে অলরেডি লিটার প্রতি, শুধু ভোজ্য পণ্যের দাম না, অনেক পণ্যের দাম। ভোজ্য পণ্য তেলের তার কোনো ক্রাইসিস এই এটি বাংলাদেশের মানুষের প্রবণতা এবং অপরাধ প্রবণতা আমি বলবো। যেমন রোজা আসলে সবাই দাম বাড়িয়ে দেয়, সব পণ্যের দাম বাড়িয়ে, কোনো কারণ ছাড়া কিন্তু বাড়িয়ে দেয়, কারণ লাভ করতে চায়। এই সময় অনেকে পণ্য মজুত করে, যেন সংকট সৃষ্টি হয়ে যেতে বাজারে, সেই জন্য পণ্য মজুত করে। এটা পবিত্র মাস, সারা পৃথিবী উৎসবে সব জিনিসের দাম কমে যায়। আপনি নিশ্চয়ই আপনি দেশে বিদেশে বহু ঘুরেছেন, বড়দিনকে কেন্দ্র করে আপনাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সব জায়গায় সেল দেয়, কিন্তু হয়তো 100 টাকার জিনিস 25 টাকা দেয়, এই 75 টাকা কেনা যায়। বাট একমাত্র দেশ, 50% ডিসকাউন্ট, ওটা জেনুইন ডিসকাউন্টই দেয় সাধারণত। এবং পৃথিবীর একমাত্র দেশ, আমি জানি না ভারত এবং পাকিস্তান আছে কিনা এই দৃশ্য, এই একমাত্র দেশ যেখানে যারা এই পণ্য বেচা কেনার সাথে জড়িত, তারা ওয়েট করে যে পুরো বছরের লাভটি আমি রমজানে এবার করে নেব, ঈদে আমি করে নেব। কারণ তখন মানুষ সবাই কিনতে চায়। কারণ ঈদ হচ্ছে বিশেষ করে এই ভূখণ্ডে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে সবাই সব ধরনের কেনাকাটা করে, জামা কাপড়, জুতো থেকে শুরু করে এমনি রেগুলার নিত্যপণ্য তো আছেই। সবাই ওয়েট করে ব্যবসায়ীরা যে কীভাবে
পণ্যর দাম বাড়িয়ে বেশি লাভ করে, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের আগে সকল বাণিজ্য মন্ত্রী বা মন্ত্রী পরিষদের সবাই বলে থাকেন যে এবারে পণ্য মূল্য স্থিতিশীল থাকবে, কিন্তু আমার জীবদ্দশায় আমি দেখি না যে পণ্যের মূল্য বাড়েনি। এবং এ নতুন আরেকটি কৌশল হয়েছে, ধরুন 1 থেকে 1.5 মাস আগে দাম বাড়িয়ে দেয়, যাতে কেউ না বলতে পারে যে রোজায় দাম বেড়েছে। আচ্ছা, এইসব চালাকি, এইসব কি বলে যে ধর্মবিরোধী আচরণ, এগুলো কি বলবো আমরা, এগুলো আসলে কোনো কিন্তু এই প্রতিকারও পাইনি আমরা। এটা তো এক ধরনের সিন্ডিকেট করে থাকে, এই সিন্ডিকেট ভাঙাও তো সরকারেরই দায়িত্ব। সরকার কেন জানি পারে না ভাঙতে, কারণ সিন্ডিকেটে অনেকে বলে থাকেন যে সরকারি লোকজন করে, বাট আমি সেটি সবসময় বিশ্বাস করতে চাই না। সিন্ডিকেট যদি খুব চেষ্টা করে সরকারটি বাট আমি অন্তর্বর্তীকালীন সরকারকে একটু ধন্যবাদ দিতে চাই, গত বছর রোজায় কিন্তু পণ্যমূল্য স্থিতিশীল ছিল। এটি আমার কাছে খুব ভালো লেগেছিল যে তাদের যে সফলতা তার একটি প্রমাণ এটি, বাট কোনো বছরই থাকে না। আর সিন্ডিকেটের কথা বলেন, সিন্ডিকেট কথা আমরা শুনে আছি, রংপুরের আলু, রংপুরে কোনো পণ্য 5 টাকার পণ্য ঢাকায় এসে 50 টাকা হয়ে যায়, 100 টাকা হয়ে যায়। আমরা বছরের পর বছর রংপুরে রংপুরে আমি একটা স্থানের নাম বলছি, বা উত্তরবঙ্গে বা অন্য দূরবর্তী কোনো জায়গার গরুতে যখন মূলা খায়, সেই মূল্য ঢাকায় এসে 50-60 টাকা কেজিতে কিনতে হয়। আমার কৃষক যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে সুদে টাকা নিয়ে এই কৃষি পণ্য উৎপাদন করেন, তারা কিন্তু প্রকৃত দামটা পায় না। এবং এই কথা আপনি, আমি, এই অনুষ্ঠান যারা দেখছেন সবাই বছরের বছর শুনি, কিন্তু এই যে মধ্যস্বত্ব ভোগী যারা এই মুনাফাটি করে, কৃষককে ঠকে, তাদের বিরুদ্ধে কোনো কোনোদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সিস্টেমটাই চেঞ্জ করা যাচ্ছে না। এটি নিয়ে আমার মনে গবেষণা করা উচিত। এবং এই সুযোগে আমি বলে রাখি, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কিন্তু বাংলাদেশের সব বিষয়গুলো নিয়ে কি বলে এক ধরনের গবেষণা করেছেন যে এগুলো কীভাবে চেঞ্জ করা যায়। আমি তার প্রতি আবেদন জানাতে চাই, কৃষক যেন না ঠকে, এরকম একটা ব্যবস্থা যাতে করা যায়, একদম টেকসই ব্যবস্থা, সেই উদ্যোগ তার নেওয়া উচিত। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কার কমিশন করেছে, এবং বাংলাদেশে যে সবচেয়ে যার উপর মানুষ বেশি নির্ভরশীল, কৃষিকাজের উপর, কৃষি নির্ভর অর্থনীতি, কৃষির কীভাবে সংস্কার করা যায়, কৃষি নির্ভর অর্থনীতি কীভাবে সংস্কার করা যায়, এরকম কিন্তু কোনো কমিশন হয়নি। হ্যাঁ, সুতরাং আমি অনুরোধ করতে চাই, কৃষিক্ষেত্রে যেসব ইরেগুলেটরিজ বা যেসব অসামঞ্জস্য, যেসব অপ্রত্যাশিত বিষয়গুলো আছে, সেগুলো যদি দূর হয়, কৃষক যাতে, কারণ বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ কিন্তু কৃষক বা কৃষক পরিবারের সন্তান। আমরা যারা ঢাকায় থেকে অনেকে আমরা কৃষক পরিবারের সন্তান। আমরা চাই কৃষকের তারা যাতে ন্যায্য মূল্যটি পায়, তারা যাতে স্বস্তির সঙ্গে বাঁচতে পারে। সেই যদি তারা কৃষি কার্ডের কথা বলেছে, এটি অত্যন্ত ভালো একটি দিক, সেটি ইমপ্লিমেন্ট হোক, এই প্রত্যাশা আমি করি। আপনি যেমনটি বলছিলেন যে আমরা সবাই আসলে কৃষি ফ্যামিলি থেকেই বেশিরভাগ মানুষই উঠে এসেছে, তো যদি এবং অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, তো কৃষি উৎপাদন ব্যবস্থা এবং বাজার ব্যবস্থা, এই দুইটা জিনিস ঠিক করলেই কিন্তু মোটামুটি অর্থনীতি সহ সব জায়গায় অনেক কিছুই ঠিক হয়ে যায়। এই দুইটা জায়গায় যে সরকারগুলি আসে, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসে, কেন ঠিক করতে পারে না, বা কেন নজর দেওয়া হয় না, বা প্রপার নজরকে আসলে পায়? সেই প্রশ্ন তো আমারও। আসলে আপনি ধরুন, দেশে অনেক টাকা আছে, প্রচুর মানুষের বাইং ক্যাপাসিটি আছে, কিন্তু দেশে কৃষি পণ্য নাই, আমার খাদ্য পণ্য নাই যেটা আমরা খাই, সেটি কৃষক উৎপাদন করলো না, তাহলে কি আমি বাঁচবো? আমরা কিন্তু বাঁচবো না। ধরুন কোটি কোটি ডলার আছে, মানে এক একজনে ইচ্ছে করলে মাসে অনেক টাকা খরচ করতে পারে, অনেক পারচেজিং ক্যাপাসিটি অনেক, কিন্তু আমার পণ্য নেই, তাহলে তো কোনো লাভ নেই। সুতরাং কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। আমি নতুন সরকারের কাছে ওইটাই আবেদন করেছি, এই যে উৎপাদন এবং বিপণন ব্যবস্থা, এটি যাতে একটি সমন্বয় করা যায়, এটি যাতে একটি কৃষি বান্ধব করা যায়, সেই চেষ্টা করা উচিত। এবং এটা রকেট সায়েন্স না, যদি খুব ভালো করে চেষ্টা করে। আপনি চায়না গিয়েছেন, দেখেছেন, সেখানে কিন্তু এরকম আছে যে পণ্য যারা উৎপাদন করে তারা যাতে ন্যায্য মূল্য পায়, সে ধরনের বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু সেখানে আছে, আমি দেখেছি। বাংলাদেশে সেরকম চিন্তা করা উচিত, যাতে কৃষকরা পণ্যের মূল্য পায়, কৃষকরা স্বস্তিতে বাস করতে পারে,
এবং আপনি যেটা বলেছেন যে কৃষি নির্ভর অর্থনীতি, আসলে যে কৃষি নির্ভর অর্থনীতি, কৃষক যদি ভালো পণ্য মূল্য পায়, তার সন্তানটাকে ভালোভাবে লেখাপড়া করতে পারবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। বাট খুব দুর্ভাগ্য, খুব কষ্টকর আমাদের এই কৃষকরাই সবচেয়ে অবহেলিত বাংলাদেশে, সবচেয়ে অবহেলিত। এই যে একটা সংস্কৃতি গড়ে উঠছে, যেমন রেমিটেন্স যোদ্ধা আমরা খুব সম্মানের সাথে বলি, বিমানে কিন্তু তাদের সাথে আপনার আমার সাথে যে আচরণ করবে তাদের সাথে সেই আচরণ করবে না বিমানের লোকজন বা এয়ারপোর্টের লোকজন। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা নিজেরাও তো দেখছি যে আমরা যখন গেছি এয়ারপোর্টে, বিশেষ করে ইমিগ্রেশন থেকে অন্যান্য সর্বত্র হয়তো তাদের আচরণগত কিছু সমস্যা আছে, এর বুঝে ভালো করে বলা উচিত, কিন্তু কেউ কিন্তু বলতে চান। বিমানে আপনি দেখবেন আমেরিকা দিয়ে আপনি আসছেন, হচ্ছে দুবাই থেকে যখন আপনি আবার উঠলেন তখন কিন্তু প্যাসেঞ্জার চেঞ্জ হয়ে গেল, তখন আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওঠেন এবং তখনই কিন্তু আচরণ চেঞ্জ হয়ে যায় বিমানে যারা কাজ করেন, যারা বিমান বালা অন্যান্য ক্রু যারা আছেন। এটা তো হওয়া উচিত না। আমি কৃষককে, আমি হার যে কৃষক দেখে আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, এই সংস্কৃতি কিন্তু এখানে আছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক যদি উৎপাদন না করে আমি বাঁচতে পারবো না, আমার যত দেশে যত টাকা থাকুক আমি তো বাঁচতে পারবো না, আমি তো খাদ্যপণ্যই পাবো না। সুতরাং এই বিষয়গুলো চিন্তা করা উচিত। এবং আপনি যথার্থই বলেছেন, উৎপাদন এবং বিপণন এটি যাতে ঠিকভাবে হয়, যেমন খাল খনন কর্মসূচি করেছে বিএনপি, এটি খুব ভালো দিক। এটি যদি বাস্তবায়িত হয় কৃষি উৎপাদন আরও বাড়বে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। তাই আমি বলতে চাই কৃষকের দিকটি খুব গুরুত্ব দেওয়া উচিত। খাল খনন কর্মসূচির মতো কি কৃষি পুনরুদ্ধার কর্মসূচি বা এরকম কোনো কিছু করা যায় কিনা কমিটি? এটা ইন্টার রিলেটেড, কারণ খাল খনন কর্মসূচি অনেক জায়গায় তো বাংলাদেশের খাল নদী অনেকই হয়ে গেছে, বাট এটি খনন করে এবং বলা হয়েছে 20,000 কিলোমিটার, এই যদি পারে কৃষিতে কিন্তু একটু বিপ্লব ঘটবে। গ্রামে গঞ্জে অনেক খাল কিন্তু মরে গেছে, এগুলো যদি আবার সচল করা যায়, কারণ আপনি জানেন বেদখলও তো হয়ে গেছে, একদম বেদখল তো আছে, যে সরকার আসে তাদের লোকজন এটি করতেছে, এটি যদি নিয়ন্ত্রণ করা যায়। বাট এবারে সবচেয়ে সংকট হচ্ছে এই খালটাল জায়গা জমি যারা দখল করতে চাইবে তারা একটু বিপদে পড়বে আমার মনে হয়, রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবেও। কারণ দল যদি তাদেরকে ওন না করে তারা কিন্তু দুর্বৃত্তপনা চালাতে পারবে না। বাট এরকম একটা মানসিকতা কিন্তু এখন অনেকেই আছে, গ্রামে অনেকেই চায় যে আমি দখল করতে চাই, কিন্তু সবাই এক ধরনের আতঙ্কে আছে। কারণ বিশেষ করে 5 তারিখের পরে বিএনপির যারা এসবে যদি কেউ জড়িত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বাট এখন কিন্তু আরও একটা সুযোগ আছে, শুধু বহিষ্কার না, তাদেরকে আইনের আওতায় আনার সুযোগ আছে। আগে কিন্তু আইনের আওতায় আনার বিএনপির সুযোগ ছিল না, এখন কিন্তু আছে। সুতরাং এগুলো যারা করতে চায় তাদেরকে একটু রয়ে সয়ে চলতে হবে, এত সহজ হবে না। আগে যেমন আওয়ামী লীগ আমলে ফ্রি স্টাইল এগুলো হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে, কোনো অপরাধী মনে হতো না যে আমি ইন্স্যুরেন্স ইচ্ছে করলাম আমি দখল করে নিলাম, আমি ব্যাংক ইচ্ছে করলাম যে এই ব্যাংকটা আপনার আমি নিয়ে নিতে চাই, 5 স্টার হলে গিয়ে পিস্তল থেকে বিশেষ বাহিনী দিয়ে আমি লিখিয়ে নিলাম। সেই অবস্থা বাংলাদেশে চলা একটু কঠিন, সেই অবস্থা বাংলাদেশে কোনো দিন ফিরে আসবে বলে আমার মনে হয়। সুতরাং যারা এই খাল দখল, মানুষের কি মন্দিরের জমি দখল বা অন্য জমি দখল, সংখ্যালঘুদের জমি দখল, এই মানসিকতা যাদের মধ্যে আছে তাদের একটু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই নতুন বাংলাদেশে এটি সম্ভব নয়। আমরা সেটাই প্রত্যাশা করি। আবার একটু তেলের স্টেশনগুলোতে আসি, এটা কি শুধু সরকারি দায়িত্ব নাকি গণমাধ্যম থেকে শুরু করে যারা সচেতন মহল রয়েছে তাদেরও দায়িত্ব যে পর্যাপ্ত যে তেল আছে, মজুদ আছে সেটা জানানো? যেমন যুগান্তর আমার দেশে একটা শিরোনাম করেছে যে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী 8টি জাহাজ এসেছে, অর্থাৎ এরই মধ্যে কিন্তু জ্বালানিবাহী জাহাজ চলে এসেছে। এই খবরটি আসলে সবগুলো পত্রিকায় কিন্তু নাই, বাট আপনি তো একজন সাংবাদিক, এই খবরগুলোতেও জানানো দরকার যে না, নিশ্চয়ই জানানো দরকার, মানুষকে সচেতন হতে হবে। বাট এই যে আতঙ্ক কেটে সচেতন আপনি কয়জনকে করবেন? এই নগরী, ঢাকা নগরী আপনি দেখুন যে এখানে 3,60,00,000 লোকের বাস। ওয়েস্ট ইউরোপের মিলেও কিন্তু এত লোক হবে না, কয়েকটি দেশ মিলে, স্ক্যান্ডিনেভিয়ান কন্টিনেন্টে আপনি জানেন কয়েকটি দেশ মিলে এত লোক হবে না। কিন্তু এই এক ছোট্ট একটি নগরীতে এত মানুষ গিজ করছে, আপনি কজনকে বোঝাবেন? এই ধরুন যে বিভিন্ন ধরনের গাড়ি, কত গাড়ি আছে, আমি এক্সাক্ট ফিগার এই মুহূর্তে বলতে পারছি না,
তো এরা যদি বিরাট অংশ সচেতন হয়, তারপরে যেসব লোক থাকবে যারা সচেতন হবে না, তারা তো ওখানে ভিড় করবে। এবং এটা মানুষের প্রবণতা। এই ধরনের সংকট যখন সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা এই এই যে সংকটগুলো, এই যে খাদ্য কেনা থেকে শুরু করে জ্বালানি কেনা, এই প্রবণতা কিন্তু মানুষের মধ্যে বাড়ে। এই যেমন রোজায় যে দাম বাড়ে, অনেকে কিন্তু রোজার একটু আগে একটু কি বলে যে একটু গুদামজাত করতে চায় বা একটু বেশি খাবার কিনে রাখতে চায়। তো সবাই যদি 3,60,00,000 লোক যদি বেশি কিনে রাখতে চায়, সংকটটা কত বড় আপনি চিন্তা করুন। 3,60,00,000 হলে প্রায় ধরুন 1 কোটি পরিবার আছে। 1 কোটি পরিবার যদি 1 কেজি করেও বেশি কিনে, বিশাল ব্যাপার না? এটা তো হচ্ছে এরকম। সুতরাং সচেতনের চেষ্টা চালাতে হবে, বাট মানুষ খুব বেশি সচেতন হবে বলে আমার মনে হয় না। কারণ প্রতিদিন দেখে যে তেলের ডিপু জ্বলছে, মানে মধ্যপ্রাচ্যের তেল নেই, আমার দেশে বোধহয় সংকটে পড়ে যাচ্ছে। আর আপনি তো জনে জনে সবাইকে বুঝাতে পারবেন না। আর আমাদের দেশের মানুষ তো কি বলে যে ওই যে শামসুর রহমান কবিতা আছে না, কান নিয়েছে চিলে, নিশ্চয় পণ্ডশ্রম একটা কবিতা আছে, আমরা পড়েছি। তো ওইরকম মানুষ ওগুলো দেখে, ভাবে, ডিটেলে আর যায় না, ভিতরে পড়তে চায় না, ভিতরে দেখতে চায় না, ভাবে যে পুরো বিশ্বের তেল বুঝি শেষ হয়ে যাচ্ছে, এখানেও তেলের দাম বেড়ে যাবে, সুতরাং আমি যতটা পারি কিনে রাখি। কত বাইক আছে ঢাকা শহরে, যদি এক লিটার করে বেশি তেল রাখতে চায় কিনে, কত তেল প্রয়োজনে একদিনে আপনি চিন্তা করুন। এই কারণে এই সংকটগুলো হচ্ছে। মূল সংকট হচ্ছে মানুষ খুব বেশি, তো ঝাঁপিয়ে পড়ে মানুষ। এ থেকে উত্তরণের জন্য কি সরকার ঈদের ছুটি একটু বাড়িয়ে দিল, আর ছুটিটা কি কিছুটা রিলিফ দেবে এই অবস্থা থেকে মানুষ? ছুটি এর জন্য বাড়ানো, ছুটি তো আগেও বেশি ছিল। এবং পৃথিবীর বহু দেশে, যেমন আমি চায়না ছিলাম দীর্ঘদিন, চায়নায় দেখেছি যে নববর্ষে 15 দিন ছুটি, 15 দিন। এবং ছুটি কিন্তু এই বাংলাদেশের মতো না। 15 দিন বসের ফোনও কেউ ধরবে না, কোনো কাজ নেই, কেউ চিন্তাই করতে পারে না যে ছুটির মধ্যেও আমাদের কাজ করতে হবে। কিন্তু আমাদের এখানে ছুটির মধ্যে অনেক সময় বস প্রয়োজন মনে করা যায়, অফিসে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ফোন দিয়ে কিন্তু একজনকে নিয়ে আসতে পারে অফিসে, এরকম কিন্তু কালচার আছে। ওসব দেশে কিন্তু এটি নাই। এবং বাংলাদেশের জনচাপ, ধরুন এই নগরী ছেড়ে প্রায় 1 কোটি লোক বাইরে যাবে। 1 কোটি লোক যাইতে কত পরিবহন লাগে আপনি চিন্তা করে দেখুন। সেই সংকটগুলো তো আছে। তা আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, ছুটি বেশি হওয়ায় রাস্তাঘাটে যে মানুষের ভোগান্তি, এগুলো অনেক কমবে। এবং একটু আগে আমি বলেছি যে এই উৎসবটি সবচেয়ে বড় উৎসব বাংলাদেশের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য। সেই উৎসব করতে, আর ঢাকায় যারা থাকেন স্বল্প আয়ের মানুষ, যারা ধরুন যারা গার্মেন্টসে জব করেন বা অন্যান্য জব করেন, তারা কিন্তু অনেকেই পরিবার নিয়ে থাকেন এখানে। সুতরাং তারা পরিবারের সাথে মিট করতে চায় যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সঙ্গে কটি দিন কাটে। এই জন্য অনেকে বলেন যে এত কষ্ট করে বাড়ি যায় কেন। কিন্তু এটি যারা বলেন যে তারা কিন্তু ওই মানুষটির ফিলিং বোঝেন না, যে তিনি তো এখানে ঠিকমতো খেয়ে না খেয়ে স্বল্প বেতনে চাকরি করেন। তিনি চান যে এই ঈদে যে কদিন ছুটি থাকে আমি গিয়ে বাড়ি একটু ভালো থাকলাম, বাবা মার সাথে দেখা হলো, সন্তানের সঙ্গ উপভোগ করলাম, স্ত্রীর সাথে দেখা হলো। এই প্রবণতা কিন্তু, এবং দেখবেন যে কত ঝুঁকি নিয়ে মানুষ গ্রামে ফিরে যায়, এটা ভাবাই যায় না, কিন্তু এখানে কিন্তু হচ্ছে। সুতরাং ছুটিটা যে এখন বোধহয় 7 দিন হয়েছে টোটাল মিলিয়ে, না এটি খুব দারুণ হয়েছে বলে আমি মনে করি। আমরা এখন একটু আসি, আপনি জানেন যে ফয়সাল হাদি হত্যার যে প্রধান আসামি ফয়সাল, তিনি সহ তার সহযোগী আলমগীর ভারতে আটক হয়েছেন। কেউ কেউ বলছেন আগেই আটক হয়েছেন, কেউ বলছেন যে না গতকালই বা গত পরশুই এই সময়ের মধ্যেই 7-8 তারিখের মধ্যে আটক হয়েছেন। তো তাদেরকে আসলে নিয়ে আসার ব্যাপার আছে এখন। এটা তো আশা করা যায় যে তাদের কিসমতে নিয়ে আসা যাবে, এখন যেহেতু এখন রাজনৈতিক সরকার আছে এবং আগের সরকারের তুলনায় ভারতের সাথে কিছুটা না, আগের সরকারের সঙ্গে তো সত্যি বলতে যেটা এই ভারতের এক ধরনের বৈরী সম্পর্ক ছিল, একদম সোজা বৈরী সম্পর্ক। সেটি আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি। এবং সর্বশেষ যেটা দেখেছি, নিরাপত্তার কারণে আমাদের যে ক্রিকেট টিম বিশ্বকাপের মতো একটা ইভেন্ট, সেখানে কিন্তু আমাদের ক্রিকেট টিম যায়নি। সুতরাং সম্পর্ক তো ভালো ছিল না, এটি বলতে হবে। এবং অনেক অপরাধীরা সেখানে আশ্রয় নিয়েছে যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। ভারত কিন্তু বারবার বলা হয়েছে, যেমন ফাঁসি আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফেরত দেওয়ার কথা বলেছে, আরও অন্যান্য কয়েকজন আছেন, বহু লোককে তো আশ্রয় দিয়েছেন।
কিন্তু এটি হাদির হত্যাকারী যারা, হত্যাকারী আমি এখনো বলবো না, বাট যে শ্যুট করেছে ফয়সাল এবং তার সহযোগী, আমরা কিন্তু প্রথম থেকে জেনেছি এবং বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে তারা ভারতে পালিয়ে গেছে। এটি ভারতে একটি ভালো জেস্টার দেখিয়েছে যে গণতান্ত্রিক সরকারের সঙ্গে যে সম্পর্ক ভালো করতে চায়, সেটি কিন্তু এটি একটি বড় ইন্ডিকেটার। কারণ এটা মানুষের প্রত্যাশা যে হাদিকে যারা হত্যা করেছে বা হত্যার চেষ্টায় যারা জড়িত ছিল তারা যাতে গ্রেফতার হয় এবং বিচার আওতায় আনে। এখন এদেরকে কালকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা অন্যান্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং ভারতের দিক থেকেও কিন্তু না শোনা যায় না কিছু। যেমন আগে যে চিঠিগুলো দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে, সেটি ভারত কিন্তু সব ক্ষেত্রে উত্তরও দেয়নি, কিন্তু এবার কিন্তু পজিটিভ মনে হচ্ছে এবং এই অপরাধীদের ফেরত দেবে। এবং মানুষের কিন্তু একটি প্রত্যাশা আছে যে হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার হবে। কারণ আগে এখানে মানুষের এক ধরনের হতাশাও কাজ করে। যে ধরুন এই স্টুডিওতে আজকে বলি যে আমাদের যে সহকর্মী সাগর রুনি, তারা কিন্তু বহুদিন আগে হত্যাকাণ্ড 2012 সালে আমরা কিন্তু অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আপনি সেখানে ছিলেন, কিন্তু আজ পর্যন্ত কিন্তু ইভেন একটা চার্জশিটই দিল না যে এটি করেছে কি। এটা তো বলে দিতে পারে যে না আমরা কাউকে পাইনি বা কিছু, বাট বারবার কিন্তু সময় নেওয়া হয়, মোর দ্যান 100 টাইম। এটা তো আমরা প্রত্যাশা করি না। এবং আমি মনে করি যে নতুন সরকারের যে গত যে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারে হয়তো কোনো নিকটজন বা ফ্যাসিস্ট সরকার ঘনিষ্ঠ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যে কারণে চার্জশিট দেওয়া নেবে। এই সরকার, বর্তমান যে সরকার গণতান্ত্রিক সরকার, আমি আশা করতে চাই এই সরকার একটি ব্যবস্থা নেবে এবং সাগরিনী হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করবে। এবং এটি বললাম এই কারণে, হাদির হত্যাকারীরা কিন্তু এই 3 মাসের মধ্যে ধরা পড়ে গেল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন দেশে এনে বিচার হবে দৃষ্টান্তমূলক, যেমন বিচার হয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের। আমরা আরেকটা প্রসঙ্গে আসি। আপনি জানেন নিশ্চয়ই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 6 জনকে শ্রেষ্ঠ নারী, অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে গতকাল, এবং তার পুরস্কারটি গ্রহণ করেছেন তার নাতি এবং বর্তমান প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তো বেগম খালেদা জিয়াকে তো আসলে এই পুরস্কার তো আরও আগেই পাওয়া দরকার ছিল, এবং তার যে অবদান, বিশেষ করে নারীদের শিক্ষা, দেশের নারী জাগরণের সবচেয়ে বড় অবদান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। নিশ্চয়ই জানেন যে আজকে যে অনেক মেয়েরা এবং অনেক স্কুলে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি সংখ্যায় আছে কিন্তু, এবং মেয়েদের ঝরে পড়ার হার কিন্তু খুব কম। এটি কিন্তু বেগম খালেদা জিয়া। আপনি কেন ইমাজিন, বেতন তো মাফ করা হয়েছে যে বাচ্চারা যাতে স্কুলে থাকে, যা সে পরিবারে যাতে বার্ডেন না হয়, তাদেরকে কিন্তু খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। এটি কিন্তু ভাবা যায় না, বাট তিনি কিন্তু বেগম খালেদা জিয়া সেটি করেছেন। যেমন আমি তো জানি অনেক স্কুল কলেজে একটা বড় অঙ্কের টাকা, মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পায় গার্ডিয়ানরা। কারণ এক সময় প্রবণতা ছিল যে 15-16 বা 14-15 বয়স হলেই পরিবারের বোঝা মনে করে এই বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। এই কারণে বেতন এখন যাতে বোঝা না মনে করে, এই জন্য বেতন যেভাবে মাফ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে উল্টো টাকাও দেওয়া হচ্ছে, আরও বেশি টাকা। ফ্যামিলি ভাবলো যে না, মেয়েটিকে দিয়ে আমাদের তো কিছু আয় হচ্ছে, সুতরাং তারা কিন্তু কলেজে যাচ্ছে, এবং যখন ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাস করে তারা কিন্তু কোনো না কোনো কাজ করে চলতে পারে। এই কারণে কিন্তু মেয়েদের শিক্ষা যেমন হয়েছে, মেয়েরা কিছুটা স্বাধীনচেতা হয়েছে যে আমার কিছুটা আমি কিছু করতে পারি। সুতরাং তাদের উপর কিন্তু অত্যাচার, নির্যাতন আগে যে গ্রামীণ চিত্র ছিল বাংলাদেশে, সেই চিত্রটি কিন্তু এখন আর নাই। তারা অনেক সময় স্বাধীনভাবে ভালোভাবে বাঁচার চেষ্টা করে, এই গার্মেন্টসে চাকরি করছে বা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু মেয়েরা এখন চাকরি করছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু কেউ বলেছিলেন যে অর্ধেক হাত যদি কাজে না লাগে তাহলে দেশের উন্নয়ন হবে না। আমাদের ধরুন 20 কোটি লোক হলে 10 কোটি কিন্তু নারী, সুতরাং পুরো 10 কোটিকে বাদ দিয়ে আপনি সামনে দিয়ে কিন্তু এগোতে পারবেন না। জি, ধন্যবাদ ইলিয়াস খান চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।